হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান গৃহম ইউটিউব চ্যানেল। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভিডিওটার পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা টাইপ 5 থেকে টাইপ 9 অবধি শিখব। যারা এই ভিডিওটার ফার্স্ট পার্টটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিতে পারো। আর শুরুতেই আরও একবার মনে করিয়ে দিই, কোনো রকম রুলসের বোঝা ছাড়াই কিন্তু শুধু কনসেপ্ট ক্লিয়ার করে আমরা এই টপিকটাকে নিজেদের গ্রিপে আনবো। সো চলো, লেটস গেট স্টার্টেড। আর শুরুতেই টাইপ 5। টাইপ 5-এর আন্ডারে আমরা ওয়ান অফ দ্য, ইদার অফ দ্য, আ নাম্বার অফ, আ গ্রেট নাম্বার অফ ইত্যাদি দিয়ে শুরু হওয়া সেন্টেন্সদের ব্যাপারে কথা বলবো। তো চলো একে একে শুরু করা যাক। ওয়ান অফ দ্য। আমরা জানি যখনই সেন্টেন্স ওয়ান অফ দ্য দিয়ে শুরু হয় তারপরেই ঠিক একটা প্লুরাল নাউন থাকে। তোমরা কি কখনো ভেবেছ সেটা কেন হয়? ফর এক্সাম্পল, ধরো তোমার কাছে 5টা চকলেট আছে আর তুমি সেই 5টা চকলেটের মধ্যে যে কোনো একটা খেতে চাও, তাহলে তুমি কি বলবে? ওয়ান অফ দ্য 5 চকলেটস, রাইট? তার মানে যখনই আমরা অনেকগুলোর মধ্যে একটাকে বলি তখন আমরা বলি ওয়ান অফ দ্য। এই ওয়ান অফ দ্য মানে অনেকগুলোর মধ্যে একটা। এবার সেটার মানেই হলো ওয়ান অফ দ্য মেনি। এই মেনির জায়গায় আমরা যে কোনো প্লুরাল নাউন বসিয়ে দিতে পারি। তো এখানে এক্সাম্পলগুলোতে দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে অনেকগুলো বন্ধুর মধ্যে একজন। আবার ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্টসের মধ্যে একজন। তো যখনই দেখবে এই ধরনের সেন্টেন্সেসগুলো তোমরা পাচ্ছ তখন মনে রাখবে সেই অনেকগুলোর মধ্যে একজনটার ওপরেই কিন্তু আমাদের মেইন ফোকাসটা থাকে। তো যেহেতু সাবজেক্টে আমরা একজনের ওপরে ফোকাস করি, তাই ন্যাচারালি সেই সাবজেক্টের রেসপেক্টে যখন আমরা ভার্বটা সিলেক্ট করব তখন নিশ্চয়ই সিঙ্গুলার ভার্বটাই নেব। তার মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে অনেকগুলো ফ্রেন্ডসের মধ্যে একজন ইজ পার্টিসিপেটিং ইন দ্য অ্যানুয়াল প্রোগ্রাম। সেই একজন কিন্তু অ্যানুয়াল প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। তার মানে ওয়ানের সঙ্গে মিলিয়ে আমরা ইজটাকে সিলেক্ট করলাম। অ্যাগেন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ভলেন্টিয়ার টু ক্যাম্পেইন ফর দ্য নোবেল কজ মানে অনেকগুলো স্টুডেন্টসের মধ্যে একজন ভলেন্টিয়ার করেছে। সেই একজনের রেসপেক্টে আমরা হ্যাজ ভার্বটাকে সিলেক্ট করেছি। হোপফুলি দিস ইজ ক্লিয়ার। মুভিং অন। এবার নেক্সট দেখো, আমরা ইদার অফ দিয়ে সেন্টেন্স শিখব। ইদার অফ থাকলে নাউন সিঙ্গুলার বা প্লুরাল বা ভার্ব সিঙ্গুলার না প্লুরাল হয় সেগুলো আমরা জানি না, আর আমরা সেগুলো মাথায় রাখবও না। আমরা শুধু ইদার অফ দ্যার মানেটা ভালো করে বুঝবো। দেখো, ইদার অফ দ্য মানে সবসময় মনে রাখবে দুটোর মধ্যে যে কোনো একটা। এবার কোয়াইট অবভিয়াস, দুটোর মধ্যে যে কোনো একটা যখন তুমি সিলেক্ট করছো তখন সেই একটার রেসপেক্টে ভার্বটা সিঙ্গুলারই নেবে। তো যেমন দেখো, ইদার অফ দ্য রুমস ইজ অকুপাইড বাই দ্য ভিজিটর। তাহলে রুম দুটো রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা রুম ভিজিটারের দ্বারা অকুপাইড রয়েছে। তাহলে এই ইদার অফ দ্য মানে দুটোর মধ্যে একটা, আর সেই একটার রেসপেক্টেই আমরা ভার্বটাও সিঙ্গুলার চুজ করি। কিন্তু এখানে একটা কথা মনে রেখো, ইদার অফ দ্য মানে দুটোর মধ্যে একটা, কিন্তু যখন সেন্টেন্সে ইদার আর তারপরে একটা সাবজেক্ট আবার অর দিয়ে আরও একটা সাবজেক্ট থাকে, মানে সেন্টেন্সটার কনস্ট্রাকশনে ইদার অর এই পেয়ারটা থাকে, তখন কিন্তু ব্যাপারটা একটু পাল্টে যায়। এটাও কিন্তু আমরা রুল দিয়ে নয়, শুধু কনসেপ্টটা বুঝেই করব। দেখো, তোমরা যদি এই সেন্টেন্সটা লক্ষ্য করো, ইদার রমেশ অর হিজ ফ্রেন্ডস হ্যাভ কমিটেড দ্য ক্রাইম। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে রয়েছে রমেশ আর তারপরে অরের পরে রয়েছে হিজ ফ্রেন্ডস, মানে হয় রমেশ বা তার বন্ধুরা ওই ক্রাইমটাকে কমিট করেছিল বা ক্রাইমটাকে কমিট করেছে। তো সেখানে আমরা একবার রমেশ বলেছি যেটা আমাদের ফার্স্ট সাবজেক্ট, আর তারপরে বলেছি হিজ ফ্রেন্ডস। তো যখন ধরো তুমি বাংলায় ভাবছো, তুমি বলছো হয় রমেশ বা তার বন্ধুরা কমিট করেছে, তো আমরা এই ক্ষেত্রে সবসময় সেকেন্ড সাবজেক্ট মানে লাস্টে যেই সাবজেক্টটা বলছি সেটার অনুযায়ী বাকি সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করছি। তো ঠিক একই কারণে আমরা কিন্তু ইংলিশেও সেকেন্ড সাবজেক্টের ওপরে ভিত্তি করেই বাকি সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করছি। তাই দেখো, ইদার রমেশ, রমেশ কথাটা কিন্তু সিঙ্গুলার, কিন্তু তারপরে রয়েছে অর হিজ ফ্রেন্ডস যেটা প্লুরাল, সেই ফ্রেন্ডসের সঙ্গে মিলিয়ে আমরা হ্যাভ কমিটেড মানে হ্যাভটা সিলেক্ট করলাম। ক্লিয়ার?
মুভিং অন, পরেরটা রয়েছে নিদার অফ দ্য। দেখো আগের বার ইদার অফ দ্যার সময় বলেছিলাম দুটোর মধ্যে যে কোনো একটা, আর নিদার অফ দ্যাটা ঠিক সেটারই নেগেটিভ ফর্মটা। মানে দুটোর মধ্যে যখন তুমি একটা অপশানও নিচ্ছ না তখন কিন্তু তুমি এক একটাকে স্পেসিফাই করে বলছো। ঠিক সেই কারণেই নিদার অফ দ্যার পরে কিন্তু আমরা প্লুরালটা বলছি, কারণ ওই দুটো জিনিস রয়েছে তাই সেখানে প্লুরাল নাউন ইউজ করতেই হবে। কিন্তু আবার আমরা তারপরের ভার্বটাই সিঙ্গুলার রাখছি, কারণ দুটোর মধ্যে একটাও না, তাই তুমি সেই একটার রেসপেক্টে সিঙ্গুলার ভার্ব চুজ করছো। এক্সাম্পলটা দেখো, নিদার অফ হিজ সানস, মানে ক্লিয়ারলি তার দুটো ছেলের মধ্যে একজনও নয়। লুকস আফটার হিম, মানে একজনও তার দেখাশুনো করেন না। তার মানে ওই একজনের রেসপেক্টে আমরা লুকস কথাটা নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই এর আগের রুল থেকে অলরেডি জানো যে যেই ভার্বের শেষে এস থাকে সেই ভার্বটাই কিন্তু সিঙ্গুলার। এটা কিন্তু আমরা অলরেডি একটা ট্রিকে শিখেছি। কিন্তু এখানেও একটা জিনিস মনে রাখবে, নিদার অফ দ্য মানে দুটোর মধ্যে একটাও নয়, কিন্তু সেন্টেন্সটা যদি অন্যভাবে আসে, মানে নিদার নর এই পেয়ারে যদি আসে তখন আমাদের খেয়াল রাখতে হবে। দেখো নোটে দেওয়া সেন্টেন্সটা ফলো করো। নিদার মাই ক্লোজেস্ট কলিগ নর মাই ফ্রেন্ডস নো দ্য সিক্রেট। তার মানে আমার ক্লোজেস্ট কলিগও নয় এবং আমার ফ্রেন্ডসরাও নয়, মানে না আমার ক্লোজেস্ট কলিগ আর নাই আমার ফ্রেন্ডসরা আমার সিক্রেটটা জানে। কাজেই আমরা সেকেন্ড সাবজেক্ট ফ্রেন্ডসরা, বন্ধুরা, সেটার বেসিসেই কিন্তু বাকি সেন্টেন্সটাকে গঠন করছি। আর তাই জন্যেই আমরা ইংলিশেও সেকেন্ড সাবজেক্টটার বেসিসেই বাকি সেন্টেন্সটা গঠন করলাম, মানে ভার্বটাকে প্লুরাল রাখলাম যেহেতু সেকেন্ড সাবজেক্টটা প্লুরাল ছিল। ক্লিয়ার? মুভিং অন, আ নাম্বার অফ। তোমরা খেয়াল করে দেখবে আ নাম্বার অফের পরে আমরা সবসময় প্লুরাল নাউন নিই। এটা কেন? কারণ আ নাম্বার অফ মানে অনেকগুলো, মা মেনি। তো আ নাম্বার অফ স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট বা আ নাম্বার অফ ইভেন্টস আর টু বি অ্যারেঞ্জ ফর দ্য গ্র্যান্ড ওয়েডিং। তো এটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে আ নাম্বার অফ মানে অনেকগুলো, তাই অনেকগুলো স্টুডেন্টস প্রেজেন্ট ছিল, সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ওয়্যারটা ব্যবহার করেছি। আবার সেকেন্ড কেসেও আর যেটা প্লুরাল ভার্ব আমরা সেটা ইউজ করেছি। আ গ্রেট নাম্বার অফ, এটাও কিন্তু অনেকটা আ নাম্বার অফের মতনই। আ গ্রেট নাম্বার অফ মানেও অনেকগুলো, সেই একই কারণে এখানেও কিন্তু আমরা প্লুরাল ভার্ব সিলেক্ট করব। আ গ্রেট নাম্বার অফ পিলগ্রিমস ভিজিট বারাণসী এভরি ইয়ার। দেখো তার মানে অনেক পিলগ্রিমসরা বারাণসী ভিজিট করে প্রতি বছর। এখানেও ভিজিট যেই স্পেলিংয়ে এস লাস্টে নেই সেইটাই কিন্তু আমার প্লুরাল ভার্ব, এটা মনে রেখো। চলো নেক্সটটা দেখি, সাম অফ। এই সাম অফ কথার মানে কি? সাম অফ কথার মানে বেশ কিছুটা বা কিছু। এবার যখন তুমি কিছু বলো তার মানে নিশ্চয় একের বেশি, আর ঠিক সেই কারণেই সাম অফের সঙ্গে প্লুরাল ভার্ব হয়। ফর এক্সাম্পল, তো সাম অফ মাই ফ্রেন্ডস মানে আমার কিছু বন্ধুরা, তো এই বন্ধুরা শব্দটা প্লুরাল, ঠিক সেই জন্যেই আমরা প্লুরাল ভার্ব নিয়েছি। একইভাবে সাম অফ দ্য পিপল ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি। আবারও ফেল ভার্বটা কিন্তু প্লুরাল, কারণ সেই স্পেলিংয়ের শেষে এস নেই। নেক্সট আমরা দেখব কোয়ার্টার অফ মানে কি। দেখো কোয়ার্টার অফ যখনই সেন্টেন্সে থাকছে তোমাদের কিন্তু কেয়ারফুলি সেন্টেন্সের মানেটা বুঝতে হবে। প্রথমেই বলে দিই, কোয়ার্টার অফ মানে 1/4 পার্ট। তাহলে ধরা যাক কোনো একটা জিনিস তুমি গুনতে পারছো, আর গুনে দেখলে সেখানে 12টা জিনিস আছে। এবার 12টা জিনিসের যদি তুমি 1/4 করো তার মানে নিশ্চয়ই 3 আনসার বেরোচ্ছে। 3 মানেই কিন্তু দেখো একের বেশি, তার মানে সেটা কিন্তু অবশ্যই প্লুরাল। তো যখন তুমি কোনো প্লুরাল সাবজেক্টের উপরে ফোকাস করছো তখন অটোমেটিক্যালি তুমি প্লুরাল ভার্বটাই চুজ করবে। যেমন এক্সাম্পলটাতে দেখো, আ কোয়ার্টার অফ দ্য হসপিটালস পেশেন্টস কম্প্রাইজ অফ রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমস। তার মানে হসপিটাল পেশেন্টস যতগুলো আছে তাদের কোয়ার্টার, মানে ধরে নেওয়া যাক হসপিটাল পেশেন্ট যদি 200 জন থাকে তাহলে তার কোয়ার্টার, এবার 200 জনের কোয়ার্টার মানে নিশ্চয়ই সেটা একের বেশি হবে,
প্লুরাল হবে। ঠিক সেই কারণেই আমরা প্লুরাল ভার্বটা সিলেক্ট করছি, মানে কম্প্রাইজ। আবারও স্পেলিং থেকে দেখবে যেই স্পেলিংয়ে এস নেই সেই স্পেলিংটাই কিন্তু আমরা সিলেক্ট করব। কিন্তু কোনো একটা কোয়ান্টিটি তোমাকে দেওয়া হয়েছে যেটা তুমি গুনতে পারছো না। ধরে নাও একটা জারে তুমি জল ভরে রেখেছ, এবার সেই জলটার 1/4 মানে কোয়ার্টার তুমি নিশ্চয়ই গুনে দেখতে পারবে না। আর ঠিক সেই কারণে তোমাকে কিন্তু সেখানে সিঙ্গুলার মানে জলটাকে পুরোপুরি একটা সিঙ্গুলার কোয়ান্টিটি বা ইউনিট হিসেবে কনসিডার করতে হবে। তাই সেক্ষেত্রে ভার্বটাও তোমার সিঙ্গুলার হবে। তার মানে ধরে নেওয়া যাক এই জারটাতে জল বা অন্য কিছু লিকুইড সাবস্টেন্স ছিল, যেটা তুমি অবভিয়াসলি গুনতে পারবে না। তো যদি না গুনতে পারো তাহলে সেটাকে কি করে আমরা প্লুরাল বলবো? সেই জন্যেই আমরা সেক্ষেত্রে ইজ মানে সিঙ্গুলার ভার্বটা চুজ করব। ওকে, নেক্সট দেখো, নেক্সট রয়েছে রেস্ট অফ। এবার আবারও রেস্ট অফ মানেটা ভালো করে বুঝে নাও। রেস্ট অফ মানে কিন্তু অবশিষ্ট বা রিমেনিং পার্ট। এবার তোমাকে বুঝতে হবে সেন্টেন্সে কোন জিনিসটা রিমেনিং পার্টের কথা বলা হচ্ছে। জিনিসটা যদি এমন কিছু হয় যেটা তুমি গুনতে পারছো বা কাউন্টেবল, তাহলে অবশ্যই তার রিমেনিং পার্টটাও তুমি গুনতে পারবে। তো ধরে নেওয়া যাক তোমার কাছে 50টা পেন ছিল, যাদের মধ্যে 10টা তোমার হারিয়ে গেছে। তো এখন বাদবাকি যে রিমেনিং 40 পেনস আছে সেটা তো ডেফিনেটলি একের বেশি মানে প্লুরাল। তো তখন তুমি সেই পেনগুলোকে গুনতে পারছো। তাই যখন গুনতে পারছো কাউন্টেবল নাউন, তখন কিন্তু অবশ্যই তুমি প্লুরাল কথাটা মাথায় রেখে প্লুরাল ভার্বটা নেবে। যেমন প্রথম এক্সাম্পলটা দেখো, বারিং দ্য ফার্স্ট ওয়ান দ্য রেস্ট অফ দ্য সামস হ্যাভ বিন সলভড, মানে প্রথম অঙ্কটা বাদ দিয়ে বাকি অঙ্কগুলো সলভ করা গেছে। এবার তুমি অঙ্কের ক্ষেত্রে গুনতে পারছো, তাই তুমি হ্যাভ সিলেক্ট করেছো। কিন্তু যদি ধরো একটা গ্লাস অফ ওয়াটারে, একটা জলের গ্লাসে তুমি অর্ধেকটা জল খেয়ে নেওয়ার পরে যেই অবশিষ্ট জলটা রয়েছে সেটার কথা যদি তুমি বলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই অবশিষ্ট জলটা তুমি গুনতে পারছো না। তখন তোমাকে সিঙ্গুলার ভার্বই নিতে হবে। যেমন এক্সাম্পলটার দিকে দেখো, when Ashima left the rest of the work was completed by Shushila। এখানে অবশ্যই আমরা কাজটাকে গুনতে পারি না, একটা কাজ না দুটো কাজ, এইভাবে তো আমরা কাজ গুনি না। কাজেই কাজটাকে কিন্তু আমরা গোটাটাই একটা সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরছি। আর ঠিক সেই কারণেই আমরা ভার্বটা সিঙ্গুলার রাখছি। দেখো পরেরটাও কিন্তু ঠিক একই রকম, হাফ অফ। হাফ অফ মানে যে অবশিষ্ট হাফ পোর্শনটা রয়েছে, দ্য রিমেনিং হাফ পার্ট। আবারও এখানে একই রকম নিয়ম, তুমি যখন অবশিষ্ট বা রিমেনিং হাফটা গুনতে পারছো তখন সেই রিমেনিং হাফটা নিশ্চয়ই প্লুরাল ভার্ব নেবে। যেমন ধরে নেওয়া যাক তোমার কাছে 4টে পেন ছিল, কিন্তু এখন আছে 2টো পেন। তার মানে হাফ অফ দ্য পেনস যেটা তোমার কাছে এখন আছে সেটা তুমি গুনতে পারছো। কিন্তু এই পেনের জায়গায় তোমার কাছে যদি 1 গ্লাস জল থাকতো আর তার হাফ করে নেওয়ার পরে তোমাকে কেউ গুনতে বলতো, সেটা তুমি গুনতে পারতে না। তাই তখন আমরা সিঙ্গুলার ভার্বটা নিতাম। সো এক্সাম্পলটাতে দেখো, হাফ অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ পাসড দ্য এক্সাম। তো ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমরা সেটা গুনতে পারছি, তাই তাদের অর্ধেক, ধরে নেওয়া যাক 50 জন ক্যান্ডিডেট, তাহলে তার অর্ধেক হলে 25 হবে, সেটা আমরা গুনতে পারবো বলে হ্যাভ ভার্বটাকে সিলেক্ট করেছি। কিন্তু সেকেন্ড এক্সাম্পলে হাফ অফ দ্য ওয়ার্ক ওয়াজ লেফট আনটাচড, এক্ষেত্রে ওয়ার্কটাকে কিন্তু গোনা যাচ্ছে না। তাই যতটুকু কাজ রয়েছে পুরোটাকেই যদি আমরা সিঙ্গল ইউনিট হিসেবে ধরি, তাহলে তার অর্ধেকটাও আমরা নিশ্চয়ই সিঙ্গল ইউনিট হিসেবেই ধরবো। কাজে তখন সিঙ্গুলার ভার্ব মানে ওয়ার্ডসটা সিলেক্ট করব। আর এবার টাইপ 6-এর আন্ডারে কালেকটিভ নাউন্স। দেখো কালেকটিভ নাউন্স হচ্ছে সেই সমস্ত নাউন্স যেগুলো কোনো গ্রুপ বা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে। তোমরা কমিটি, জুরি, হার্ড, ফ্লক ইত্যাদি ওয়ার্ডস নিশ্চয়ই শুনে থাকবে, সেগুলোই হলো কালেকটিভ নাউন্স। এবার দেখো যদি সেন্টেন্সে কালেকটিভ নাউন্স পাও, তাহলে দেখতে হবে সেই কালেকটিভ নাউনটা কোনো যদি সেম আইডিয়াকে রিপ্রেজেন্ট করে তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব নেবে। মানে সেই গ্রুপের যদি প্রত্যেকটা ব্যক্তি সহমত প্রকাশ করে তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হবে। কিন্তু যদি সেই গ্রুপে আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা মত প্রকাশ করেন তাহলে কিন্তু সেটা ডিভাইডেড আইডিয়া, সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব নেব। নিচের এক্সাম্পলের দিকে তাকাও, দ্য কমিটি হ্যাজ ইউনানিমাসলি টেকেন ইটস ডিসিশন। এখানে কমিটিটা হলো কালেকটিভ নাউন।
এবার এই কমিটির প্রত্যেকজন মেম্বারই একই মতে সাপোর্ট করেছেন, সেই জন্যে আমরা এখানে হ্যাজ বা সিঙ্গুলার ভার্বটাকে সিলেক্ট করেছি। কিন্তু নেক্সট এক্সাম্পলে দেখো, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এখানে জুরি মানে বেঞ্চ অফ জাজেস, সেখানে আলাদা আলাদা জাজেসরা আলাদা আলাদা মত প্রকাশ করেছেন বলে আমরা প্লুরাল ভার্ব আরটাকে সিলেক্ট করেছি। নাও টাইপ 7, টাইপ 7 এর আন্ডারে আমরা ডিস্টেন্স, টাইম, মানি, লিকুইড, ওয়েট, এজ এই রিলেটেড সেন্টেন্সেস দেখব। দেখো প্রথম রয়েছে ডিস্টেন্স। এবার যখনই সেন্টেন্সে তুমি ডিস্টেন্স দেখতে পাচ্ছ, ডিস্টেন্সটাকে আমরা একটা সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরে নিই। ধরো তোমাকে বলল 10 মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স টু কভার অন ফুট, তখন এই 10 মাইলসটাকে পুরোটাই একটা ইউনিট হিসেবে ধরবো। আমরা সবসময় যে কোনো ডিস্টেন্সকে কিন্তু গোটা একটা সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরি, আর তাই 10 মাইলস ইজ কথাটা আমি সিলেক্ট করেছি। এখানে 10 মাইলসটাকে প্লুরাল ভাবার কিন্তু কোনো কারণ নেই। এই 10 মাইলসটা গোটাটাই একটা সিঙ্গুলার ডিস্টেন্সের ইউনিট। একইভাবে যখন আমরা সেন্টেন্সের টাইমটা মেনশন করি, সেই গোটা টাইমটাকে একটা সিঙ্গল টাইম স্প্যান হিসেবে ধরে নিই। তাই এক্সাম্পলে দেখো 5 years ইজ আ লং স্প্যান অফ টাইম। এই 5 ইয়ার্সটাকে একটা সিঙ্গল স্প্যান অফ টাইম হিসেবে কনসিডার করছি, তাই 5 years ইজ বলছি। মুভিং অন, আমরা যখন সেন্টেন্সে কোনো রকম মানি বা টাকার উল্লেখ পাই, তখন কিন্তু আমাদেরকে সেন্টেন্স পড়ে বিচার করতে হয়, কারণ সেখানে সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো ভার্ব হতে পারে। তো প্রথম এক্সাম্পলটা দেখো, 2000 rupees ইজ দ্য প্রাইস অফ দ্য শুজ। তার মানে এইখানে কিন্তু আমরা 2000 রুপিসটাকে একটা সিঙ্গল অ্যামাউন্ট হিসেবে কনসিডার করছি। তো ওই সিঙ্গল অ্যামাউন্টটা হচ্ছে ওই জুতোটার দাম। তো যেহেতু 2000 রুপিসটা একটা সিঙ্গল অ্যামাউন্ট হিসেবে কনসিডার করছি, তাই আমরা সিঙ্গুলার ভার্বটা চুজ করছি। কিন্তু সেকেন্ড এক্সাম্পলে 5000 রুপিস হ্যাভ বিন স্পেন্ট অন ডিফারেন্ট কমোডিটিস। এইখানে কিন্তু এই 5000 রুপিসটা আমরা একটা অ্যামাউন্ট হিসেবে কনসিডার করতে পারবো না, কারণ তোমরা সেন্টেন্স পড়লেই বুঝতে পারবে যে সেটা বিভিন্ন জায়গায় খরচা হয়েছে। তার মানে এই একটা গোটা অ্যামাউন্ট একটা নির্দিষ্ট জায়গায় আমরা ইউজ করিনি, আমরা সেই টাকার অ্যামাউন্টটাকে ভাগ ভাগ করে ইউজ করেছি। অটোমেটিক্যালি আমার সেই ক্ষেত্রে কিন্তু প্লুরাল ভার্ব চুজ করতে হচ্ছে। তো তোমরা দেখে নেবে যে টাকার অ্যামাউন্টটা কি আমরা সিঙ্গল ইউনিট হিসেবে ধরতে পারি নাকি পারি না। যদি পারি তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব নেব, আর না হলে প্লুরাল ভার্ব নেব। আর এবার সেন্টেন্সে যদি কোনো লিকুইডের উল্লেখ থাকে তাহলে আমরা কি করব। দেখো যে কোনো লিকুইড সাবস্টেন্সই কিন্তু গোনা যায় না। ধরা যাক জল, এই জলকে কিন্তু আমরা গুনতে পারি না। আর আবারও যখনই আমরা কিছু গুনতে পারবো না, সেটাকে কিন্তু আমরা সিঙ্গুলার ইউনিট হিসেবে কনসিডার করব। তো এক্সাম্পলেতে দেখো, ওয়াটার কম্প্রাইজেস অফ মোর দেন হাফ অফ দ্য প্ল্যানেট আর্থ। তার মানে যেহেতু ওয়াটারের কথা মেনশন হয়েছে, সেই মতন আমরা ওয়াটারটাকে একটা সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরে সিঙ্গুলার ভার্বটা চুজ করেছি, কারণ আমরা ওয়াটারকে গুনতে পারবো না, আর যেটা গুনতে পারবো না সেটাই সিঙ্গুলার ইউনিট। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট টাইপ। আর এরপরে আছে ওয়েট রিলেটেড সেন্টেন্সেস। যখনই আমরা সেন্টেন্সে ওয়েট বা কোনো মেজারমেন্টের উল্লেখ পাই, সেইটাকেও কিন্তু আমরা সিঙ্গুলার ইউনিট হিসেবে কনসিডার করি। ফর এক্সাম্পল, যেমন তোমরা দেখতে পাচ্ছ 10 kilograms অফ সুগার। এই 10 kilograms অফ সুগারটা কিন্তু গোটা একটা অ্যামাউন্ট, মানে আমি এতটা অ্যামাউন্টের সুগার কিনেছি। তো এক্ষেত্রে আমরা আবারও সুগার বলো বা যে কোনো দ্রব্যই যেটা আমরা গুনতে পারছি না, সেটাকে আমরা সিঙ্গুলার ইউনিট হিসেবে নেব। তাই 10 kilograms অফ সুগার কস্ট নিয়ারলি 400 রুপিস। এখানে কস্ট যেই স্পেলিংয়ে এস আছে সেটাই কিন্তু আমার সিঙ্গুলার ভার্ব। আবারও পরের এক্সাম্পলটাতে 2 liters অফ রিফাইন্ড অয়েল ইজ রিকোয়ার্ড ফর কুকিং ইন আ মান্থ। এখানেও ওই 2 লিটার রিফাইন্ড অয়েল, এটা কিন্তু আমার গোটা একটা অ্যামাউন্ট, যেই অ্যামাউন্টটার রেসপেক্টে আমি সিঙ্গুলার ভার্বটা নিচ্ছি। এই অ্যামাউন্টটাকে আমি ভাগ ভাগ করতে পারছি না, তাই সেই গোটা ওয়েটটাকে আমি সিঙ্গুলার ইউনিট হিসেবে কনসিডার করছি। এরপর রয়েছে সেই সেন্টেন্সেস যেখানে আমরা
এজ বা বয়সের উল্লেখ পাই। দেখো, বয়স বা এজ রিলেটেড সেন্টেন্স থাকলে চোখ বন্ধ করে আমরা সেগুলো সিঙ্গুলার ভার্বই করব, কারণ তো বয়সটা কিন্তু আবারও গোনা যায় না, তো ঠিক সেই কারণেই আমরা সেটাকে সিঙ্গুলার ইউনিট হিসেবেই কনসিডার করি। তাই এজ দেওয়া থাকলে সেন্টেন্সে আমরা কিন্তু তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ফর এক্সাম্পল, 62 years is the minimum age of retirement for judges of High Court. Now let's move on to the next type. এবার টাইপ 8 এর আন্ডারে আমরা যে কোনো ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকা সেন্টেন্সেসের কথা বলবো। দেখো, সেন্টেন্স পড়ে আমাদের আগে বুঝতে হবে যে আমরা যেই জিনিসটার ফ্র্যাকশনের কথা বলছি সেই জিনিসটা কি আমরা কাউন্ট করতে পারছি নাকি পারছি না। ধরে নেওয়া যাক তোমার কাছে 12টা ডিম আছে, তুমি তার 1/3 যদি কাউকে দিয়ে দাও, তার মানে কতগুলো তোমার কাছে পড়ে রইল? নিশ্চয়ই 4টে, আর এই 4টে কিন্তু একের বেশি। তাই দেখো, এখানে কিন্তু তুমি ডিমগুলোকে গুনতে পারছিলে, মানে সেগুলো কাউন্টেবল। তাই তোমার কাছে এখন যে অবশিষ্ট ডিমগুলো রয়েছে সেটাও তুমি গুনতে পারছো, তাই সেটাও কাউন্টেবল। এক্স্যাক্টলি এই কারণেই আমরা কাউন্টেবল নাউন্স থাকলে প্লুরাল ভার্বটাকে সিলেক্ট করব। যেমন প্রথম এক্সাম্পলটা দেখো, 1/3 অফ দ্য কম্পিউটার্স আর ইন নিড অফ রিপেয়ার। এখানে আর কেন? কারণ কম্পিউটার্স যেগুলো আমার কাছে ছিল, যেগুলোকে গোনা যায়, সেগুলোর 1/3, মানে ধরে নেওয়া যাক যদি আমার কাছে 24টা কম্পিউটার থাকে, তার 1/3 মানে 8টা কম্পিউটার এই মুহূর্তে রিপেয়ারের দরকার। তো যেহেতু আমি 8টা কম্পিউটার গুনতে পারছি, তাই আমি আর ভার্বটা সিলেক্ট করব। কিন্তু ধরো এরকম একটা সেন্টেন্স আছে যেখানে তুমি নাউনটা গুনতে পারছো না, যেমন ফর এক্সাম্পল 1/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। এখানে তুমি ওয়ার্কটাকে কখনোই গুনতে পারছো না, তাই ওয়ার্কটাকে আমরা সিঙ্গুলার ইউনিট হিসেবে নেব, আর তার 1/3ও কিন্তু সিঙ্গুলার ইউনিটই থাকবে, তাই তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব। আবারও 2/3 অফ দ্য ওয়াটার হ্যাজ বিন স্টোরড ইন দ্য ড্যাম। ওয়াটারটাকে আমরা গুনতে পারি না, তাই যেই অ্যামাউন্ট অফ ওয়াটারই থাক না কেন, তার 2/3 অংশটাও কিন্তু আমরা গুনতে পারবো না, তাই সেই জন্যে সেখানে আমরা সিঙ্গুলার ভার্বটা চুজ করব। নেক্সট ইজ পার্সেন্টেজ। যে কোনো সেন্টেন্সে আমরা যখন পার্সেন্টেজ পাই, আমাদের কিন্তু আবারও একই জিনিসটা মাথায় রাখতে হবে। যেই জিনিসের পার্সেন্টেজের কথা বলা হচ্ছে সেই জিনিসটা যদি আমরা গুনতে পারি, মানে সেটা যদি কাউন্টেবল হয়, তাহলে অবশ্যই আমরা সেখানে প্লুরাল ভার্ব নেব। ফর এক্সাম্পল, 90% অফ দ্য স্টুডেন্টস হ্যাভ পাসড উইথ ডিস্টিংশন। এখানে দেখো স্টুডেন্টদের 90%, মানে নিশ্চয়ই সেটা আমরা গুনতে পারবো, তাই আমি সেখানে হ্যাভ ভার্বটা লাগাতে পেরেছি। কিন্তু এর জায়গায় যদি 90% অফ দ্য ওয়ার্ক, যেই ওয়ার্কটা আমরা গুনতে পারছি না, সেই ওয়ার্কের যদি 90%-এর কথা বলি, তাহলে সেইটাও নিশ্চয়ই আমরা গুনতে পারবো না, তাই সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব নেব। আর আজকে আমাদের লাস্ট টাইপ 9, যেখানে আমরা রিলেটিভ প্রোনাউন্সের ব্যাপারে পড়ব। দেখো, রিলেটিভ প্রোনাউন্সের সেন্টেন্সের কাজ হচ্ছে সেই প্রোনাউনের আগে থাকা নাউনটাকে পয়েন্ট আউট করা। ফর এক্সাম্পল, তোমরা যদি সেন্টেন্সটাতে দেখো, ইটস আই হু অ্যাম টু বি ব্লেমড। এখানে দেখো আইটা একটা নাউন, এবার এই নাউনকে পয়েন্ট আউট করছে এই প্রোনাউনটা হু, তাই হু এখানে রিলেটিভ প্রোনাউন। এবার ভার্ব সিলেক্ট করার সময় আমাদের অনেক সময় কনফিউশন হয়, কিন্তু এই কনফিউশনটা তোমরা একেবারেই মনে আনতে দেবে না, কারণ আমরা সব সময় ভার্বটাকে সাবজেক্টের উপর নির্ভর করে সিলেক্ট করি। আর এটা আমরা প্রথম থেকেই শিখে এসেছি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তার সঙ্গে ম্যাচ করে সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানেও দেখো, ইটস আই হু অ্যাম টু বি ব্লেমড, এখানে হু কথাটা রিলেটিভ প্রোনাউন, এটাকে আমরা কনসিডার করব না, আমরা কনসিডার করব সাবজেক্টটাকে। সাবজেক্ট আই এর সঙ্গে কি হয়? অ্যাম হয়, তাই আই এর সঙ্গে ম্যাচ করে আমরা অ্যামটাকে সিলেক্ট করব। আবারও, হি ইজ ওয়ান অফ দোজ রাইটার্স হু হ্যাভ ওন অ্যাক্লেম ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো রাইটার্সটা হচ্ছে আমার নাউন, এই রাইটার্সদেরকে পয়েন্ট আউট করে আমি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করেছি, যেটা হলো হু। আবারও আমি রিলেটিভ প্রোনাউনের ওপরে আমার ফোকাস রাখবো না, কারণ আমাকে সাবজেক্টের অনুযায়ী ভার্ব বসাতে হয়।
তো সাবজেক্ট এখানে রাইটার্সের অ্যাকর্ডিং আমি হ্যাভটা চুজ করব। তাই এবার থেকে যখনই কোনো রিলেটিভ প্রোনাউন দেখবে তোমরা কিন্তু সেই রিলেটিভ প্রোনাউনের ওপরে হাত রেখে সেটাকে বন্ধ রেখে তার আগে বসা নাউনের সঙ্গে ম্যাচ করে ভার্বটাকে সিলেক্ট করতে পারো। তো হোপফুলি আমাদের এই 9টা টাইপ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর সব শেষে তোমাদের জন্য WBCS আর SSCর বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স রইল, যেখানে তোমাদের এররগুলো স্পট করতে হবে। হোপফুলি তোমরা নিজেরাই এইগুলো সলভ করতে পারবে। আর মনে রাখবে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের 9টা টাইপের মধ্যেই বোঝানো আছে, তাই আশা করছি সবকটাই পারবে। কিন্তু যদি কোথাও আটকে যাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ইউজফুল মনে হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একইভাবে কম্পিটিটিভ এক্সামিনেশনের সমস্ত সাবজেক্টের কম্প্রিহেন্সিভ প্রিপারেশন পেতে চোখ রাখো জ্ঞানগৃহম চ্যানেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।